দর্শক, নির্বাচন নিয়ে এ সময় সাধারণ মানুষের কিন্তু আগ্রহের কমতি নেই। ভোট দিতে যাওয়ার উত্তেজনার চেয়ে বরং কি হতে চলেছে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের নীতি, তা আছে আগ্রহের শীর্ষে। এসব নিয়েই আজকে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। নীলুফার চৌধুরী মনির সাথে আলোচনাটি শুরু করতে চাই। জোট নিয়ে বিএনপির ভাবনা কি তা জানতে বুঝতে ভোটারদেরও আগ্রহ অনেক, যেমনটি আমি বলছিলাম। আজ মহাসচিব যা বললেন, আপনার কাছ থেকে তা একটু বিশদভাবে বুঝে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। বিএনপি অনেক আগে থেকে, যখন এই ইলেকশন নিয়ে মাত্র কথা হচ্ছিল, এত ইলেকশনের ডেট কিছুই ঠিক ছিল না, তখনও বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছিলেন যে আমরা যাদের সাথে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই এবং আমরা চাই যে প্রত্যেকে এই দেশে অবদান রাখুক যার যার জায়গা থেকে। সেইখানে আমাদের সঙ্গে যাদের আগের জোট আছে বা জোট ছিল, জোটের সাথে কথা চলছে, চলার পরে যেভাবে ফাইনাল হবে, যাকে যতটুকু দেওয়া দরকার তার হিস্সাটুকু বিএনপি দিতে কখনো কার্পণ্য করে না, কখনো করবে না। এখন আলোচনা এখনো চলমান। বিভিন্ন দলের সাথে ইতিমধ্যে অনেককে বলে দেওয়া হয়েছে তাদেরকে নমিনেশন দেওয়ার জন্য, তারা কোথায় কিভাবে নির্বাচন করবে। আবার কারো কারোর সঙ্গে আলোচনা চলছে। তো আমরা এরকম একটা সরকার চাই যে আমরা সবাই যেন তার যার যার জায়গা থেকে তারা যেন রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব এবং ক্ষমতা থেকে বঞ্চিত না হয়। আজ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সাথে জোট গঠন নিয়ে একটি উক্তি করেছেন, এ বিষয়ে যদি আপনার কাছ থেকে শুনি। দেখেন, এনসিপি একটা দল, ছোট বড় যাই হোক একটা দল, তাদের সঙ্গে আলোচনা হলে, তাদের সাথে যদি মানে কথা এবং কাজে মিল থাকে, তাহলে এনসিপিও নির্বাচন করবে। আমরা সেটাকে স্বাগত জানাবো এবং অন্যান্য দলগুলো যেভাবে যে সুবিধাটা পাবে, তো সেইভাবে সেই সুবিধাটা পাবে যদি তারা নিতে পারে। আলোচনা যদি ফলপ্রসূ হয়, সবাই তো সবকিছু হিসাব করেই তো কথা বলেন। আমরা ছোট বললেও তারা কিন্তু হিসাবে কিন্তু না বেশ পাকা। তো তারা কিভাবে কি কাজ করবে এটা আলোচনা সাপেক্ষ। আমরা দেখি, আমার মনে হয় এটাই। আমরা লিবারেল এই জায়গাতে আমরা বলতে চাই, একটা গণতন্ত্রের জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার বিএনপি তার কোনোটাই কার্পণ্য করছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি আপনার জুলাই সনদে সিগনেচার করেছে, জুলাই ঘোষণাপত্রে সিগনেচার করেছে, জুলাই সনদের আপনার যে গণভোট হওয়ার কথা সেই ব্যাপারে রাজি হয়েছে এবং নির্বাচনের দিন যাতে ভোট হয় সেই ব্যাপারে বিএনপির কোনো রকম নিষেধাজ্ঞা নাই। বিএনপি রাজি এবং ভোট দিতেও প্রস্তুত। তো সেই জায়গায় সর্বোচ্চ ছাড় বিএনপি দিয়েছে, এখনো বিএনপি ছাড় দিতে চায়। আরো যদি ছাড়ের দরকার পড়ে, যে সবাই মিলেমিশে গণতন্ত্রটাকে সমুন্নত রাখার জন্য, সুসংহত রাখার জন্য সবাই মিলে আমরা কাজ করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। জি, আপনার কাছে ফিরবো আবারও, তবে মনিরা শারমিনের কাছ থেকে একটু ঘুরে আসবো। নির্বাচন ঘিরে জোট গঠনের ক্ষেত্রে এনসিপির পরিকল্পনাটা কেমন? ধন্যবাদ। যারা দেখছি তাদের শুভেচ্ছা, আর সমালোচক মনি আপাকে শুভেচ্ছা। জোট গঠনের ক্ষেত্রে আমার দলের যে পজিশন সেটা হচ্ছে দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট। যেটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নিজেও ওনার বক্তব্য দেখলাম বলছেন যে স্বাভাবিকভাবে নির্বাচনী জোট যখন এটি তখন হচ্ছে এটা তো আসলে শেষ সময় পর্যন্ত এক ধরনের আলোচনা সমালোচনা নানান কিছু চলতেই থাকবে। তবে এই মুহূর্তে এনসিপি যেটা করতে চাচ্ছে এবং এনসিপি যেদিকে আগাচ্ছে সেটা হচ্ছে এরকম, আমরা আসলে সাংগঠনিকভাবে আমাদের নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আমাদের শক্তিমত্তা এগুলো আমরা নিজেরাও দেখছি এবং সাংগঠনিকভাবে নিজেদের বিভিন্ন তৃণমূল পর্যায়ের যে কমিটিগুলো আছে সেগুলোকে গতিশীল করা, এটি আসলে এই মুহূর্তে আমাদের পরিকল্পনা এবং যেটি পথে আমরা আগাচ্ছি। এবং
আমরা এক ধরনের আমাদের যেহেতু রাজনৈতিক লিয়াজু একটি কমিটি আছে, সেখান থেকে কিন্তু সব রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলোচনা আমাদের অব্যাহত আছে এবং এটি বেশ, আমি যদি বলি জুলাই সনদ স্বাক্ষরের আগে থেকেই আসলে এই আলোচনা কিন্তু অব্যাহত আছে। সুতরাং এই জায়গাতে আসলে নির্বাচনী জোট কাদের সাথে হবে বা আদৌ এনসিপি কাদের সাথে নির্বাচনী জোট করবে বা আদৌ করবে কিনা নাকি একা আগাবে, এটার উত্তর জানতে বোধহয় আরেকটু আমাদের অপেক্ষা করতে হবে এবং এই আলোচনা অবশ্য চলছে, দেখা যাক কি হয়। জি, নিশ্চয়ই মানুষও, সাধারণ মানুষ, ভোটার যারা, তারাও তাকিয়ে আছেন যে দেখা যাক কি হয়। নীলুফা চৌধুরী মনি, রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনৈক্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আলোচনার ক্ষেত্রে। এটা ভাবাচ্ছে সবাইকে, দলগুলোর নেতাকর্মীদের পাশাপাশি ভোটাররাও ভাবছে এ নিয়ে। বিএনপি কি বলে এই অনৈক্য প্রসঙ্গে, মানে সুস্থ প্রতিযোগিতার বাইরে আর কি কি ইঙ্গিত দেয় এই রাজনৈতিক অনৈক্য? দেখেন, রাজনৈতিক অনৈক্যটা অনেকটা এরকম যে বিচার মানি তালগাছ আমার। আর যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করেছে তাদের কিন্তু হিসাবটা এমনই। আপনি দেখেন 2-3 দিন আগে আমরা এরকমও দেখলাম যে এনসিপি যাদের উপর অনেকটাই আস্থাশীল ছিল যে আমরা জুলাই সনদে সিগনেচার না করলে অন্যরাও করবে না, যারা আমাদেরকে পরিচিত করেছে, আমরা কিন্তু দেখলাম তারা এক ধরনের সিগনেচার করেছে। শুধু সিগনেচারই করে না, আবার অনৈক্য ডাক দিয়েছে যে আমরা সিগনেচার করেছি, কি হয়েছে, আমাদের এই এই দাবি না মানলে আমরা 27 তারিখ থেকে চরম আন্দোলনে যাব। এই যে সামনে, অথচ 3 মাস পরেই নির্বাচন। এই নির্বাচনটাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাই ওনাদের আমি বলবো যে অভিজ্ঞতার অভাবের জন্য কিংবা গাফিলতির জন্য কিংবা সঠিক সময় সঠিক কাজটা না করার জন্য নির্বাচন সংক্রান্ত অনেক জিনিসগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। সেগুলো যে এখানে একদম সারা দিন রাত পরিশ্রম করে ঠিক করতে হবে, সেটা না করে যদি এখনো অনৈক্যের সুর বাজতে থাকে, তাহলে কিন্তু পতিত যে স্বৈরাচার তাদেরই কিন্তু আপনার কি বলবো, তাদেরকেই কিন্তু আপনার ছাড় দেওয়া হচ্ছে প্রকারান্তরে। এই কারণে বলছি যে দেখেন, এখন আমরা যখন কথা বলছি, এখন গতকালকে আজকে যেভাবে পতিত স্বৈরাচার যেভাবে মিছিল করছে বিভিন্ন জায়গায়, এটা কিসের জন্য? রাজনৈতিক অনৈক্যের জন্য। আমাদের মধ্যে যদি কিছু কিছু ছাড় দিয়ে, ধরেন কেউ বড় ছাড়ই দিল, গণতন্ত্রকে টিকানোর জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতেই হবে। সেই ছাড় দিয়ে যদি হলেও যদি একসাথে আমরা থাকতে পেতাম, আমরা যদি একসাথে কাজ করতে পারতাম, আমরা যদি একসাথে ভোট দিতে পারতাম, ভোটে যেই পাশ করুক না কেন আমরা যদি মেনে নিতে পারতাম, তাহলে কিন্তু পতিত শক্তি স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগটা পেত না। এই যে আমরা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছি, এই যে অনৈক্য আনার চেষ্টা করছি, তাতে কিন্তু নির্বাচনও অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। তো এই জায়গা তখন কে কাকে দায়ী করবে? আমি মনে করি যে এই জায়গাটায় প্রত্যেকটা দল যারা জুলাই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে একসাথে ছিল, একসাথে কাজ করেছে, আমরা কাউকেই ছোট করে দেখছি না। আমরা এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা দল মিলে ওই দিনগুলোর কথা চিন্তা করে, ওই 15.5 বছরের কথা চিন্তা করলে কিন্তু আমরা কিন্তু একসাথে হতেই পারি। যে যেই আসুক না কেন আসুক, তবুও পতিত স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে। আমি অনেক কথা বললেই, আমি তো সাইবার বুলিং এর শিকার হই অনেক সময়, তো আমি জানি না কে কিভাবে নিবে। আমি এইটুকু বলতে পারি যে আমি গণতন্ত্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, এই দেশের নাগরিক হিসেবে আমি চাই এই দেশটা গণতন্ত্রের ভেতরেই থাকুক, গণতন্ত্রের ফ্রেমের মধ্যেই থাকুক, ফ্রেম থেকে যেন বের হতে না পারে। যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির গণতন্ত্রের কোনো ফ্রেমই নাই, তারপরেও আমি আশা করি আমরা একটা ফ্রেমের মধ্যে থাকব, আমরা আমাদের জায়গা থেকে অন্যের জন্য কাজ করার চেষ্টা করব। আমরা এই দেশে আমার ভোটটার জন্য আমি আমার জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারবো, এই জিনিসগুলো আমি খুব করে আশা করি। এবং আমি মনে করি এই যে যারা অনৈক্যের জন্য এগিয়ে আছেন তাদের জন্য, আপনারা বেশি না বছরখানেক আগের দিকে তাকান, আমি আপনি সে উনি সবাই তো আমরা একসাথে ছিলাম, একই পতাকা তলে ছিলাম, তাহলে এখন কেন সামান্য স্বার্থের জন্য আমরা সবকিছু জলাঞ্জলি দিচ্ছি, আমরা আবার সেই প্যাসেজদের ডেকে নিয়ে আসছি? এই জায়গাটা থেকে আমরা দূরে সরে যেতে চাই।
এই জায়গাটা থেকে আমরা বলতে চাই, গণতন্ত্রের জন্য আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে পারি। যদি এখন আমি না রাখতে পারি, তাহলে এই জুলাইয়ের যারা যোদ্ধা আছে তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হবে। তারা ইতিমধ্যে বঞ্চিত হওয়া শুরু হয়েছে, আগামীতে বঞ্চিত না হোক, জুলাইটা বেঁচে থাকুক সবার মধ্যে, এটা আমি কিন্তু চাই। তবে জি। অবশ্যই ৭১কে বাদ দিয়ে না, তবে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বকে বাদ দিয়ে না, তাকে নিয়েই আমি চাই জুলাইটা বেঁচে থাকুক বহু বছর এই বাংলাদেশের মাটিতে। এবং এই আহতদের, আপনার যারা চলে গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা বেঁচে আছে তাদের প্রতি আমাদের যে আপনার কর্মটা, তারা কিভাবে ভালো থাকে সেই ব্যবস্থাটা প্রত্যেকের করা উচিত। এবং এই ভালো থাকার ব্যবস্থাটা করতে গিয়ে কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, আর বিকল্প কিছু হতে পারে না। মনিরা শারমিন কি মনে করেন যে ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে অনৈক্য যা নিয়ে আমরা আলোচনা করছি সেটির প্রভাব কেমন হবে? দেখেন, আমি একটু ব্যাপারটা একটু ভিন্নভাবে যদি বলি, সেটা হচ্ছে দেখেন আমাদের এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে আমাদের এই ঐক্য যত বেশি করেছে, কিন্তু আমরা আসলে নিজেরাই কি আসলে সেই পরিবর্তনটা নিজেদের মধ্যে আনতে পেরেছি কিনা, এটি একটা ভাববার বিষয়। আমাদের রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে যে সংস্কার, সেটা আসলে কতটুকু এসছে। যেমন দেখেন, কথায় বার্তায় আমাদের আসলে অনেক বেশি সতর্ক হওয়া দরকার। যখন আমরা ঐক্যের কথা বলছি, আমাদের অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আসলে শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল এক ধরনের আচরণ আমাদের করা প্রয়োজন। দেখেন, যখন আসলে আমি যদি বলি বিএনপির একটা ন্যারেটিভ, সেটা হচ্ছে যে জামাত এবং এনসিপি কে একটু একভাবে দেখানো, এক লেন্স থেকে দেখানো, এটি বলতে ওনারা ভালোবাসেন, আই ডোন্ট নো ওয়াই। যখন আসলে আমরা বলছি যে আবার আবার দেখবেন জামাতের পক্ষ থেকে তারা আমাদের আবার একটু এনসিপিকে একটু বামপন্থা অনুসরণ করা দল দেখাতে ব্যস্ত। তো এই যে ভাগাভাগি গুলো, এই যে ট্যাগিং এর রাজনীতি আমরা তো গত 17 বছর ধরে দেখছি, এবং সেটি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো ফলাফল বয়ে আনেনি, ভালো পরিণতি বয়ে আনেনি। সুতরাং সেই জায়গাতে আসলে আমাদের আসলে শব্দগত জায়গা থেকেও আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমরা যখন রাজনীতিবিদ, আমাদের কথা সারা বাংলাদেশের মানুষ শুনছে, এবং এই এই একটু ব্যতিক্রম সময় যখন আমরা আছি, এই সময়টাকে আমাদের আসলে রেসপেক্ট করা দরকার। আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর হলো, সেদিন যখন মানে যে আহতরা আসলে তাদের দাবি এবং তাদের ইনসিকিউরিটির কথা জানাতে যখন সংসদ ভবনের সামনে গেলেন, তাদের আপনি যখন বলবেন যে আওয়ামী দোসর বা জঙ্গি স্টাইলে তারা এসছে, তো এগুলো আসলে আমাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে দেখেন, এই যে বিচার সংস্কার, এই বিষয়টি তো আসলে অন্তর্বর্তীকালীন এই সরকারের ম্যান্ডেট বলে আমরা জানি, এবং আমাদের 5 আগস্ট পরবর্তী সময় এটি কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলের অন্তত বিচার এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে আমাদের কিন্তু দ্বিমত থাকার কথা না। কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখেছি আমরা বারবার, যতবার আসলে এই নির্বাচনটিকে গণতন্ত্রের মূল বিষয় বলে আনা হয়েছে, বিচারের কথা ততবার বলা হয়নি এবং সংস্কারের কথা ততবার বলা হয় না। এবং তারা অনেক রাজনৈতিক দলই বলতে চান সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি একটি নদীর মতো চলমান প্রক্রিয়া। কিন্তু আদতে কিন্তু যখন আমরা একটি পরিবর্তনের সুযোগ পেয়েছি, একটি সংস্কারের সুযোগ পেয়েছি, আমাদের এই সময় কিন্তু এই সংস্কারটি একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারতো, যেটি আসলে আমরা দেখেছি রাজনৈতিক দলের মধ্যে অনেক ক্ষেত্রে অনৈক্য এবং নোট অফ ডিসেন্ট আমরা দেখেছি। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের দলীয় স্বার্থটাকে আমরা বারবার করে সামনে এনেছি সব রাজনৈতিক দলের ক্ষেত্রে। আমি যদি বলি, জামাতের ক্ষেত্রে বলি, তারা যেটি আসলে মূল আলোচ্য বিষয় সেটি বাদ দিয়ে তারা মানে নিজেদের দলীয় এজেন্ডা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে। এবং বিএনপির পক্ষ থেকে বড় দল হিসেবে বলেই হয়তো তারা মানসিকভাবে একটু ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা এবং সামনে নির্বাচনের পরে তারা সরকার গঠন করছে বলে যখন তারা ধরে নিচ্ছে, তখন সরকার গঠন করলে তাদের আসলে কোথায় কোথায় অসুবিধা হবে সেই চিন্তাটা তারা এখন থেকে করছে। এটি কিন্তু আসলে আমাদের মধ্যে এক ধরনের অনৈক্য সৃষ্টি করে। তো সেই জায়গা থেকে আমাদের দলীয় এজেন্ডাগুলো যদি আমরা পেছনে রেখে বাংলাদেশটাকে সামনে রাখি এই সময়টির জন্য, এই 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছিল যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে রাজনীতি করেছে, তাদের পুরানো রাজনীতি থেকে তারা বের হয়ে আসুক এবং এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা শপথ নিন যে বাংলাদেশটি একটি সংস্কারপন্থী বাংলাদেশ, এবং এই সংস্কারটি যেটি একটি সুন্দর বাংলাদেশের জন্ম দিবে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।
সুতরাং আমাদের আসলে এভাবে একটু চিন্তা করলে বোধহয় এই ঐক্যের কথা শুধু মুখে না বলে আমাদের আসলে এটা ফিল করে আসলে এই ঐক্যের দিকে যাওয়া দরকার। মনিরা শারমিন, দেশের প্রশ্নে আসলে সবার চিন্তাই এক হোক, মানে দেশকেই সামনে রাখা হোক, রাজনীতিবিদদের কাছ থেকে সাধারণ জনগণ কিন্তু এটাই চায়। তাহলে অনৈক্যের কথা যে আসছে, আপনি কি বলতে চান সেটি নির্বাচন এবং ক্ষমতাকে কেন্দ্র করেই অনৈক্য? একদম একদম, কারণ আমরা দেখেন এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে চেয়েছিলাম যে সব রাজনৈতিক দলগুলোই কিন্তু আসলে দেশের মানুষের কথা ভাববে এবং সত্যিকার অর্থে দেশের মানুষের যে অধিকার, আমরা একটা যে অধিকার ভিত্তিক সমাজ আমাদের বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম। এবং আমি যদি বলি 71-এ আমাদের বারবার করে 71-এর কথা চলে আসে, আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। আমরা যেই মানবিক মর্যাদা চেয়েছিলাম, যেই অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম, আমরা কি সেগুলো পেয়েছি? মানুষের অধিকার নিয়ে কিন্তু রাজনীতিবিদরা রাজনীতি করে বাংলাদেশে, কিন্তু আমরা আসলে অধিকারটা 53 বছরে কতটা মানুষের কাছে দিতে পেরেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এটির উত্তর কিন্তু আসলে নাই। এবং দেখবেন যে বাংলাদেশের জনগণ কিন্তু শুধু জনগণ হিসেবে রেখে দেওয়া হয়েছে, তারা কিন্তু নাগরিক হয়ে উঠতে পারেনি। এটি আমরা রাজনীতিবিদ হিসেবে আসলে আমরা ফিল করি যে এটি ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে। কারণ যখন জনগণ তাদের অধিকার নিয়ে সচেতন হবে, তখন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তারা ক্লেম করবে যে আমার অধিকার আপনার দিতে হবে, আমার অধিকার নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু আমি মাঠে নামবো। সুতরাং আমি যদি এইভাবে বলি যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা মানে রাজনীতিবিদদের কিন্তু সাধারণ মানুষ আর কখনো ব্ল্যাঙ্ক চেক দিবে না, এটি দিস ইজ ফর শিওর। কারণ একটি গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের মনস্তাত্ত্বিক ভাবে পরিবর্তন এসছে এবং রাজনীতি সচেতনতা এসছে। সে রাজনীতি করুক বা না করুক, প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা এসছে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ আর কখনোই কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবে না, তাদের অধিকার তারা বুঝে নিবেই টুডে অর টুমরো। সুতরাং রাজনীতিবিদদেরও আমাদের আসলে অনেক সচেতন হতে হবে আমাদের রাজনীতি নিয়ে, ভবিষ্যৎ রাজনীতি। আমি একদম শেষ প্রশ্নটি নীলুফার চৌধুরী মনির কাছে রাখতে চাই। যেহেতু অনৈক্য নিয়ে কথা হচ্ছে, কিন্তু দীর্ঘ বৈঠক হয়েছে, 9 মাস ধরে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, একসাথে নিয়ে বসার চেষ্টা হয়েছে, তাহলে কি সেই কার্যক্রমটির মধ্যে ব্যর্থতা রয়ে গেছে বলে মনে করেন? দেখেন, যদি এইখানে স্বাধীনতা ছিল, আমি বলবো না যে স্বাধীনতা ছিল না। ভেতরে সবাই সবার মতো নিজস্ব ইমপ্লিমেন্ট করতে পেরেছে, সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, কিন্তু এটা রেজাল্ট কোনো কিছু আসে নাই। কিভাবে নোট অফ ডিসেন্টের আলোচনা হবে? যেমন বিএনপি বলেছে যে সংসদে 2/3 মেজরিটি যাদের কথা বলবে এটা নিয়ে আলোচনা হবে, নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে, তারপরে এটা 2/3 মেজরিটির মাধ্যমে এটা সুরাহা হবে, সফলতার মুখ দেখতে পারবে। অথবা আপনি যারা শুধু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তা না, আরো অনেক দল দিয়েছে, কিন্তু জামাত থেকে শুরু করে অন্য দলগুলো এটার আমরা কোনো সুরাহা পাই নাই, কোনো সমাধানের কোনো আমরা জায়গায় পৌঁছতে পারি নাই। এবং আপনার মনে পড়ে নিশ্চয়ই যে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন সাহেব, বিএনপি স্ট্যান্ডিং কমিটির নেতা, যিনি সংস্কার কমিটির অন্যতম সদস্য বিএনপি, উনি একদিন বলেছিলেন যে এখানে শুধু খানাপিনা হচ্ছে, এখানে কথা কাজ কিছুই এগোচ্ছে না। তো এটার পাশাপাশি আমার মনে পড়ে 1/11-র আগে 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপি সরকার ছিল, তখনও আমরা দেখেছিলাম অনেক দিন মান্নান ভূঁইয়া বিএনপির এবং আপনার আব্দুল জলিল আওয়ামী লীগের অনেকবার সংস্কারের কথা বলে ওনারা বসেছেন। প্রত্যেকদিন ওনাদের বিগলিত হাসি মুখ দেখেছি, হাসি মুখ নিয়ে ওনারা বের হয়েছেন, কিন্তু সংস্কারের কিছুই হয় না। অর্থাৎ এই বৈঠকগুলো আসলে সেভাবে ফলাফল নিয়ে আসেনি, যেমনটি আপনার কাছ থেকে আমরা জানছিলাম। তবে নির্বাচনের ট্রেনে ইতিমধ্যেই দেশ যেহেতু চড়ে বসেছে, কাজেই আমরা প্রত্যাশা রাখবো যে এই সমস্যাগুলো এই সময়টার মধ্যে আস্তে আস্তে পুরোপুরি না হলেও অনেকাংশেই সমাধানের পথ দেখুক। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সাথেই থাকুন।